আমি একটু আসছি, আমার মেয়েটা কাঁদছে। কবুল বলার মিনিট দুয়েক পরেই মেয়েটা আমার উচ্চস্বরে কেঁদে উঠল। বুঝলাম ওর বুঝি খিদে পেয়েছে। আমার পাশে বরবেশে থাকা মানুষটা যে আশ্চর্যে চরম শিখরে পৌঁছে গেছে, তা তার মুখ দেখেই বুঝতে পারছি। কিন্তু যেই মায়ের ১.৫ বছরের একটা মেয়ে আছে, সেই মা কিভাবে তার কান্নারত মেয়েটিকে বাদ দিয়ে চুপচাপ বিয়ের আসরে লজ্জা মাখা মুখ নিয়ে বসে থাকতে পারে তা আমার জানা নেই। লোকটা নিজের কৌতূহল চাপা রেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে? আপনার কথার উত্তর আমি এসে দিচ্ছি। মেয়েটা কাঁদছে। আমি ভেতরের রুমে এসে দেখি মেয়েকে থামানোর অহেতুক চেষ্টা মা করেই যাচ্ছেন। মায়ের কাছ থেকে ওকে কোলে নিতেই আমার ছোট্ট মেয়ে শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম তানি কেন কাঁদছিল। সকাল থেকে মেয়েটার কিছুই ঠিক মতো করতে পারছি না। এই ঢঙের বিয়ের জন্য মেয়েটা অবহেলা পাচ্ছে। ভয় হচ্ছে না জানি বিয়ের পর কি হবে। দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ছে তানি। একে শুইয়ে বাইরের ঘরে যেয়ে দেখি পুরোই থমথমে অবস্থা। লোকটি মুখ শক্ত করে বসে আছেন। আমি যেতেই বললেন, আপনার সাথে আমার কথা আছে, একটু আলাদাভাবে চলুন। আলাদা একটা রুমে যাবার পরেই লোকটা আমাকে প্রশ্ন করলো, এই মেয়েটি কি আপনার নিজের? জি, কেন? আপনি কি জানেন আমি কোন শর্তে এই বিয়েতে রাজি হয়েছি? জি, জানা আছে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি শুধু আমার মেয়ের উপরে একজন পিতৃ ছায়া চাই। বেশ, আমি তাহলে বাকি কথা বাড়ি যেয়েই বলি। আর একটা কথা, আপনি কি জানেন আমি ওই শর্ত কেন দিয়েছি? জি না। আগ্রহ হয়নি। আগ্রহটা তৈরি করুন, কারণ আমার স্বার্থ সিদ্ধি না হলে এই বিয়ের কোনো মূল্য আমার কাছে নেই। আমি আপনার আবদার মেনে নেব। বিনিময়ে আপনি আমার। কথাটা বলে লোকটি বের হয়ে গেল। খুবই অদ্ভুত লোক, নামকরা ব্যবসায়ী, নাম ইফতি হাসান, বয়স ৩৫-এর কাছাকাছি। এত বয়স হয়ে গেছে তার এখনো বিয়ে করেননি। বিয়ের শর্ত অদ্ভুত। মেয়েকে ইনফার্টাইল হতে হবে। প্রথমে বাবার আপত্তি থাকলেও আমার জোরাজুরিতে রাজি হয়েছেন। একজন মেয়ে যে কোনোদিনও মা হতে পারবে না, তাকে দিয়ে এই লোকের কি স্বার্থসিদ্ধি হবে কে জানে। তবে ওনার কথায় এতটুকু বুঝেছি, ওনাকে আমার সম্পর্কে কিছুই বলা হয়নি। আমি আমার গোছগাছ শুরু করলাম। তানি এখনো ঘুমোচ্ছে। আমার নাম মিতু। এই যে বাবা মার কথা বলছি, এনারা আমার আপন বাবা মা নন, বরং আমার শ্বশুর শাশুড়ি। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, ইন্টারে পড়াকালীন মাকে। এই বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল ৪ বছর আগে। ভাই ভাবি সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলেন, তারপর তারা বিদেশে পাড়ি জমান। সংসার খুব সুন্দর চলছিল। শ্বশুর শাশুড়ি মা বাবা কমতি অনুভব করতে দেননি। আর তানির বাবা, উনি এতই ভালো মানুষ ছিলেন যা বলাই বাহুল্য। দুজন দুজনকে ভালোবেসে একটা সুন্দর সংসার গড়ে তুলেছিলাম। হুট করে কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। আমার মেয়ে তানি যখন ৮ মাস বয়স, তখন তার বাবা মানে রাতুল একটা অফিসের কাজে চট্টগ্রাম যায়। ২ দিন পর খবর আসে বাসটি যাতে সে যাচ্ছিল ওইটা খাদে পড়ে গেছে। আর মানুষটির কোনো চিহ্ন মেলেনি। আমার যেন পৃথিবীটা পুরো বদলে গেল। অনেক খোঁজ করেও তার বডি পাইনি। আমার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছেন তাদের ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার যেন এখনো বিশ্বাসই হয় না রাতুল মারা গেছে। ৪ মাস পর বাবা মা সিদ্ধান্ত নেন আমার আবার বিয়ে দেবেন। একে আমার বয়স অল্প আর মেয়েটা মাত্র ১ বছর। আমি অমত জানালাম যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে তারও ঠিক নেই। আমি কিভাবে ড্যাং ড্যাং করে বিয়েতে রাজি হয়ে যাব। কিন্তু এই ৪ মাসেও তার কোনো খবর মিলল না। আর যে খাদে বাসটা পড়েছে, সেখান থেকে বেঁচে ফেরার পথ নেই। ৩ জন নিখোঁজের মধ্যে রাতুলও একজন। যদিও ঘটনার বাকি দুজনের লাশ ৭ দিন পর পাওয়া গেছে। আমার অমত করা সত্ত্বেও বাবা আবার ৬ মাস পরে এই সম্বন্ধ আনেন। কারণ ১০ মাসেও রাতুলের কোনো খোঁজ আমি পাইনি। হয়তো ও আসলেই নেই। ইফতি হাসানের শর্তটা শুনে বাবা মার আপত্তি ছিল। কিন্তু আমি রাজি হই। নতুন করে সংসার করার স্বাদ আমার নেই। কিন্তু মেয়েটা যে বড্ড ছোট। বাবা মাকে অনেক বলেছিলাম আমি বিয়ে করব না। একা মেয়েকে মানুষ করব, কিন্তু বুড়ো বুড়ির এক কথা, তানির তো বাবার স্নেহ দরকার। তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি মেয়ের জন্য। আর ইফতি হাসানের শর্তটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি। কিন্তু এখানে কাহিনীতে হালকা প্যাঁচ লেগেছে। ইফতি হয়তো আমার সম্পর্কে পুরোপুরি জানেন না। ভাবনায় ছেদ পড়লো যখন গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা বেশ পুরনো, দেখতে চমৎকার লাগছে, কিন্তু কোনো সাজ নেই। এটাই স্বাভাবিক, কারণ বিয়েটা বড্ড সাদামাটা ভাবে হয়েছে। কিছু প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, বাড়িটা এত শান্ত কেন? আমার না হয় দ্বিতীয় বিয়ে, কিন্তু ইপ্তির তো প্রথম। ঘরে তো আত্মীয় স্বজন থাকার কথা। বাড়িতে ঢুকে একটা বুড়ো লোক আমার লাগেজ উপরে নিয়ে গেল। ডুপ্লেক্স বাড়ি, লোকটা খুবই ধনী বোঝা যাচ্ছে। তানি ইপ্তির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। লোকটা সুন্দর ইপ্তিকে কোলে নিয়ে রেখেছে। বাড়িতে লোক বলতে ইপ্তির ফুপু ফুপা, ফুপাতো বোন। ইপ্তির বাবা মা কাউকেই দেখলাম না। ফুপু ফুপাকে চিনি, কারণ ওনারাই সম্বন্ধ করিয়েছেন। বাড়িটা কেমন যেন মরা বাড়ি। উপরে উঠতেই যাব অমনি অবাক চোখে তাকিয়ে আছি।
মা, এ তো একটা ৫-৬ বছরের বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে নিচে নেমে আসছে। বাচ্চাটা দৌড়ে ইপ্তিকে জড়িয়ে ধরলো। তাতেও অবাক হইনি, কিন্তু বাচ্চাটা যা বলল তাতে আমার মাথা ঘোরার অবস্থা। বাবা, তুমি না আমার মা আনতে গিয়েছিলে, এত দেরি কেন করলা? ইপ্তি কি তবে বিবাহিত? ওনার বাচ্চাও আছে? এর জন্যই কি তবে এই উদ্ভুত শর্ত? কিন্তু ওনার ফুপা ফুপি তো বলেছিলেন উনি অবিবাহিত। আমার যায় আসে না উনার বিবাহিত হওয়া নিয়ে, কিন্তু আমার কথা, আমাদের মধ্যে এই লুকোচুরি কেন? আমার শ্বশুর শাশুড়ি কি তবে এই কাজটি করেছে, নাকি ওনার ফুপু ফুপা? মাথা আমার কাজ করছে না, কেমন জানি দিশেহারা লাগছে। তবে কি এই বিয়েটা আমার জীবনের ভুল হয়ে দাঁড়ালো? বাবু ঘুমিয়ে গেছে। রাত বাজে ১২টা। জনাব ইপ্তি এসে আমাকে প্রথমে এই কথা জিজ্ঞাসা করলেন। বাবুই সেই ৬ বছরের বাচ্চাটি। বাচ্চাটি একটি ফুটফুটে মেয়ে, খুবই সুন্দর বাচ্চা। আমি এত সুন্দর আর নম্র বাচ্চা এই জীবনে দেখিনি। বাচ্চাটির সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন ইপ্তি। বাচ্চাটি আমাকে মা মা করে করে এত আপন করে নিল, আমি অবাক হয়ে গেলাম। ওই সময় ইপ্তিকে কোনো প্রশ্ন করতে পারিনি। আমিও তো মা, তাই তানির সাথে বাবুইকেও কাছে টেনে নিলাম। শাড়িটাও বদলিয়েই আমি বাবুকে খাবার খাইয়ে দিলাম। মেয়েটি আমার কোল ঘেঁষে বসে রইল। আমি তানিকে দুধ খাওয়ানো শেষ করে শুইয়ে দিলাম। বাবুইকে তার মায়ের কথা জিজ্ঞেস করার ইচ্ছে হলো না। মেয়েটি আমাকেই মা হিসেবে মেনে নিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে তানির পাশে শুইয়ে দিলাম। রাত ১২টায় জনাব আসলেন তার মেয়ের খবর নিতে। হ্যাঁ, প্রায় ২ ঘন্টা হয়ে গেছে। আপনি কিছু খেয়েছেন? না, খিদে নেই। আপনি ফ্রি থাকলে কথা ছিল আমার। কিছু প্রশ্নের উত্তর চাই। যেমন, আপনি কি বিবাহিত ছিলেন আগে? না, আপনি আমার প্রথম স্ত্রী। তবে বাবুই কি আপনার মেয়ে নয়? হ্যাঁ, ও আমারই মেয়ে। ওনার কথা শুনে ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওনার গাল লাল করে দেই। একে এই বিয়ে আমার অসহ্য লাগছে, এখন ওনার অবৈধ সন্তানকেও আমার পালতে হবে। এ কেমন বিচার? বাবুইয়ের প্রতি আমার কোনো রাগ নেই। বাচ্চাটার তো কোনো দোষ নেই, কিন্তু এই লোক এত বেয়াদব কেন? বাবুইকে হয়তো মায়ের মতো ভালোবাসার জন্যই ইনফার্টাইল মেয়ে হওয়ার শর্ত বিয়ের সময় রাখেন। ইচ্ছা তো করছে মাথাটা ভেঙে ফেলি। কেন বাবা এখানে আমার বিয়ে দিলেন? আমি কি এতই বোঝা হয়ে গেছিলাম? এত ছল চাতুরি কেন? কি ভাবছেন? আপনারা তো অজানা নয় আমি কি ভাবছি। কিছু করার নাই, বিয়েতে রাজি হওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কাছ থেকে ব্যাপারটা গোপন করা হয়েছিল। কিন্তু আপনি আমার বিয়ে করতে রাজি কেন হলেন? আমি একে তো বন্ধা নয়, আর বাবুইয়ের খেয়াল যে আমি মায়ের মতো রাখবো তার নিশ্চিত কিভাবে হচ্ছেন? প্রথমে সন্দেহ ছিল, আফটার অল ১৫ লাখ টাকা দিয়েছি আপনার শ্বশুরকে। কিন্তু যখন দেখলাম আপনার মেয়েটির বয়স ১.৫ বছর, তখন আমার সকল সন্দেহের অবকাশ হলো। তানি আমার জন্য দৈত্যের প্রাণ পাখির মতোই। আপনি বাবুইকে যত ভালোবাসবেন তানি তত ভালো থাকবে। বাবুই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের শারীরিক সম্পর্কের পর যাতে কোনোভাবে বাচ্চা না হয়, তাই চেয়েছিলাম বাজা মেয়েকে বিয়ে করতে। কিন্তু আপনি তো বাজা নন, তাই অলওয়েজ পিল খেয়ে নেবেন। কিপ ইট ইন মাইন্ড। আর হ্যাঁ, আমি যখন চাবো তখন আপনাকে যাতে বেড পার্টনার হিসেবে পাই, মানা করতে পারবেন না। নয়তো তানির প্রবলেম হবে। ১৫ লাখ কিন্তু কম নয়। আর আপনি আজ্ঞা করতে পারছি না, তুমি বলবো এখন থেকে। আপনি একটা জানোয়ার। তানি আমার প্রাণ ভ্রমরা, তাই ওকে দিয়ে আপনি ব্ল্যাকমেল করছেন? ছি, লজ্জা করছে না এতটুকু বাচ্চাকে টার্গেট করতে? আমি তো সব সময় তোমার কাছে জানোয়ারই ছিলাম। লোকটা আস্তে করে কথাটা বলে চলে গেল। আমি ওখানেই বসে পড়লাম। যে শ্বশুর বাড়ি নিয়ে বড়াই করতাম, তারা ১৫ লাখের বিনিময়ে আমাকে আমার মেয়েকে এই জানোয়ারের কাছে বিক্রি করে দিল। আর এই জানোয়ার আমাকে আমার দুধের শিশুকে নিয়ে ব্ল্যাকমেল করছে। বাবুইকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব নয়, কিন্তু এই লোকটার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে আমার ঘৃণা হচ্ছে। কেন করলো মা বাবা এটা? আমি কি এমন অন্যায় করেছিলাম? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। তানির কান্নায় আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি লোকটা তানিকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। আমার মাথাটাই খারাপ হয়ে গেল এটা দেখে যে এই লোকটা রাতে আমার অবুঝ শিশুকে নিয়ে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্কের কথা বলল, আর এখন সে আমার বাচ্চাকে চুপ করাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে ইপ্তির কাছ থেকে তানিকে নিয়ে নিলাম। আর ঝাঁঝালো কণ্ঠে বললাম, তানির মা এখনো মরেনি, তাই আপনাকে কষ্ট করতে হবে না। তুমি ঘুমিয়েছিলে, আর তানি তো আমারও মেয়ে, তাই বুঝি? সেই কারণে আমাকে হুমকি দিচ্ছিলেন বুঝি? দেখো, তুমি আমার কথা শুনলে আমি তোমাকে মাথায় রাখবো, আর না শুনলে মাথায় তুলে আছাড় মারবো। এটাই স্বাভাবিক। এখন সকাল হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। তুমিও নামাজ পড়ে রান্নাঘরে যাও আর ব্রেকফাস্ট বানাও। এই প্রথম বউয়ের হাতের খাবার খাবো বলেই হনহন করে লোকটা বের হয়ে গেল। আর আমি হাবার মতো ওর যাওয়ার পানে চেয়ে থাকলাম। শাড়ির ভেতর থেকে একটি হাত পেটে স্লাইড করা শুরু করাতে আমি ধরপড় করে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। এখনো আমার গা কাঁপছে। পেছন ফিরে দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম,
সমস্যা কি আপনার? এভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন কেন? ও বাবা! নিজের বউকে আদর করব, এতে সমস্যাটা কোথায়? আর এটাই তো ডিল হয়েছিল। দেখুন, আমি এসবের জন্য প্রস্তুত নই। আমাকে বলা হয়েছিল আপনি একজন বাজা মেয়ে দেখে অতি দ্রুত বিয়ে করতে চান। বিয়ের পরে কোনোভাবেই আপনাকে আমি বাবা হওয়ার প্রেশার দেব না। আর বিনিময়ে আপনার লিগ্যাল ওয়াইফ হিসেবে থাকব। এবং আপনার যখন যে ব্যবসায়িক বা কোর্ট কাচারির কাজে আমাকে প্রয়োজন তা আমি করব। আর আমার মেয়ের যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব আপনি নেবেন। সেই কারণে আমি বিয়েতে রাজি হয়েছি। আপনার মেয়েকে নিয়ে আমি কোনো অভিযোগের সুযোগ দেব না। কিন্তু এভাবে আমায় উত্ত্যক্ত করবেন না। প্লিজ। কিন্তু আমি তো সেই জন্য তোমায় বিয়ে করিনি। আমার বিয়ে করার উদ্দেশ্য ছিল ২ টি, যাতে ১ম টি হলো আমি যেন বাবুইয়ের লিগ্যাল গার্ডিয়ানশিপ পাই। কারণ সিঙ্গেল ফাদার হিসেবে বাবুইয়ের কার্ডিস্ট কোর্ট আমাকে দেবে না। সো তার জন্য বাবুইয়ের একজন মা চাই। আর দ্বিতীয়, আমারও কিছু চাহিদা আছে। আমি একজন বাবা হয়ে পতিতালয়ে যেতে পারবো না। তাহলে বাবুইয়ের গার্ডিয়ানশিপ আমাকে হারাতে হবে। সো ঘরে একজন পার্মানেন্ট বেড পার্টনার চাই। আর যেহেতু আমি বাবা হতে চাই না, তাই বাজা মেয়ে খুঁজছিলাম। তোমার শ্বশুরবাড়ির লোক এটা জানতো। তোমার এক্স হাজবেন্ডের দেনাগুলি দেওয়ার জন্যই আমার কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। আমি ১৫ লাখ দিয়ে দেই আর দেনমোহর হিসেবে তোমার হাতে ১০ লাখ টাকা দিয়েছি, যেটা তুমি খুব দয়া দেখিয়ে তোমার এক্স শাশুড়ি মার হাতে দিয়ে এসেছো। সো মোট ২৫ লাখ টাকা দিয়েছি আমি তোমাকে আমার বউ হওয়ার জন্য। প্রথমে যখন দেখলাম তোমার একটা বাচ্চা আছে, তখন ইচ্ছে করছিল তোমার এক্স শ্বশুরের বুকে পাড়া দিয়ে টাকা বের করতে। কিন্তু তোমার চেহারা আর ফিগার দেখে মনটাকে পাল্টেছি। আফটার অল একটাই বউ থাকবে, তাই ভালোটা হলে ক্ষতি কি? যদিও তুমি ইনটেক না, তাতে আমার কিন্তু আপত্তি নেই। আমি হতবাক, লোকটা এত বাজে। আর তার থেকেও বাজে আমার শ্বশুরবাড়ি। কিভাবে পারলো তার ছেলের দেনা শোধ করার জন্য আমাকে এই নরকে ঠেলে দিতে? আমি কি দোষ করেছিলাম? আর রাতুলের কোম্পানি আমাকে অফার তো দিয়েছিল। আমি চাকরি করে দেনা শোধ করতাম না হয়? কেন আমার সাথে এমন করলেন তারা? নাস্তা বানিয়ে আমি টেবিলে নিয়ে দেখি লোকটি তানিকে কোলে নিয়ে বসে আছে আর বাবুই তার পাশের চেয়ারে বসে রয়েছে। তানি খুবই চুপচাপ আর মাম্মাম বাবা দাদা বাদে কিছুই বলতে পারে না। অপরিচিত জায়গায় এসে আরো চুপচাপ হয়ে গেছে। কিন্তু ইপ্তিকে যেন একেবারে তার ভয় হয় না। কি সুন্দর ওর কোলে বসে ওর মুখ ধরছে, আদর করছে। আর ইপ্তিও ঠিক একজন বাবার মতো ওকে আদর করছে আর বারবার তাকে বাবা বলানোর চেষ্টা করে যাচ্ছে। এই এক লোক, লোকের কত রূপ! আমাকে দেখে বাবুই দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরলো। এত নিষ্পাপ একটি মেয়ে এক রাতেই মায়ে ফেলে দিয়েছে। আমায় আহ্লাদি কণ্ঠে বলল, মা আমাকে খাইয়ে দাও না। আচ্ছা চলো, তুমি চেয়ারে বসো, আমি ফুপু ফুপা আর তিশাকে, ইপ্তির ফুফাতো বোন, ডেকে নিয়ে আসছি। ইপ্তি কঠোর কণ্ঠে বলল, তাদের নিয়ে তোমার ভাবতে হবে না। তারা নিজেদের মতো খেয়ে নেবে। একই বাড়িতে আলাদাভাবে খাওয়া কি আছে? আমার বাড়িতে আমি যেমন বলি তেমন হয়। আপনার বাড়িতে আমার ইচ্ছে অনিচ্ছের কি কোনো দাম আছে? নাকি আমি শুধু আপনার কেনা একটা হাতের পুতুল? আমার কথার অমান্য করার কথা চিন্তাতেও এনো না। পরিণাম খুব একটা ভালো হবে না। আমি এতক্ষণ রাগ সংবরণ করে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। এই লোক প্রতিটা মুহূর্তে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি শান্ত গলায় তাকে বললাম, আমি ডিভোর্স চাই। আপনার মতো লোকের সাথে আমি থাকবো না। ঠিক আছে, ১৫ লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। পারবে দিতে? আপনি আমাকে সময় দিন, আমি পরিশোধ করে দেব ইনশাল্লাহ। কত সময়? ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর? এই টাকা তুমি ৫ বছরেও দিতে পারবে না। আর কি যোগ্যতা আছে তোমার আমাকে ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার? ওই শরীরটাই বিক্রি করতে হবে। তার চেয়ে ভালো আমার কাছেই করো। তোমার কোনো অভাব রাখবো না। আর আমার কাছে না আসলে তোমাকে অন্য কেউ ছিঁড়ে খেত। আমি তো তাও সামাজিক স্বীকৃতি দিচ্ছি তোমাকে আর তোমার বাচ্চাকে। সমাজের সেই ঘৃণ্য জানোয়ারদের থেকে তো প্রোটেকশন দিচ্ছি, ভেবে দেখো। লোকটার কথাগুলো বলেই বাবুইকে খাবার এগিয়ে দিল আর তানিকে আস্তে আস্তে খাওয়াতে শুরু করলো। আমি বসে রইলাম, কি করব? কি করলে এই জেলখানা থেকে মুক্তি পাবো? মেয়েটাকে পালতে হবে, না হয় আমি অন্য পথ বেছে নিতাম। এই লোকের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার থেকে মরে যাওয়াই ভালো। মা আমাকে খাইয়ে দেবে না? বাবুইয়ের কথায় ধ্যান ভাঙলো। চেয়ে দেখি ও খাবার নিয়ে বসে আছি, আমি খাওয়াই দেবো তাই। তাই সব ভুলে বাবুইকে খাওয়াতে লাগলাম। আচ্ছা, বাবুই যদি ইপ্তির নিজের মেয়ে হয় আর উনার প্রথম স্ত্রী যদি আমি হই, তাহলে কাস্টাডির জন্য কার সাথে লড়ছে? এই গিটটা এখনো খোলেনি। আর ইপ্তির ফুপু ফুপার সাথে কি ভালো সম্পর্ক নেই? তাদের প্রতি ইপ্তি এত উদাসীন কেন? না, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। উফ, এগুলো নিয়ে পরে ভাববো। মাত্রই তো প্রথম দিন। এই বিয়ের প্রথম দিনেই আমার সামনে যে সত্যিটা এসেছে সেটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে। বাবা মার পর্যায়ে যাদের ভালোবেসেছি তারা আমাকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। তানির সাথে বাবুইয়ের খুব খাতির হয়েছে। কালকে রাতে মেয়েটা আমায় পাগল করে দিয়েছে। তানি এত ছোট কেন? কথা কেন বলে না?
তাকে কি বলে রাখবে এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নাজেহাল। বোন বোন করে খুব আগলে রাখছে, যেন একটা পাকা বুড়ি সে। আমাকে এখন দুজনকে সামলাতে হচ্ছে। নাস্তার সময় কোনো কাজের মানুষ আমার সাহায্য করেনি। বুঝলাম না ব্যাপারটা। এখন ওই বুড়ো লোক নাম শামসু কাকা এসে সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। আমি তাকে যখন বাকি কাজের মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন বললেন, আছে তো মা, আরো ৩ জন আছে, কিন্তু ওরা একটু গেরামে গেছে। একসাথে ৩ জন? আফাই তো আপত্তি করেন নাই। আফাকে? ওই ইপ্তি বাবার ফুপু। ও আচ্ছা, ঠিক আছে, আমি বাবুদের নিয়ে উপরে যাচ্ছি। আমি যখন রান্না করব বাবুদের একটু দেখে রাখবেন। আচ্ছা। রুমে গিয়ে দেখি ইপ্তি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি ঘরটা গুছিয়ে বাবু আর তানির সাথে খেলতে লাগলাম। আমি একটু বসে থাকি, এই লোকের সহ্য হলো না। যেই না বসলাম অমনি বলে, মিতু, আমার টাইটা বেঁধে দাও তো। কি জ্বালা, ভাব এমন যেন আমি তার কোন জন্মের বউ। এমনি লোকটাকে আমার ভাল লাগে না, এখন ঢং দেখে গা জ্বলছে। চুপ করে না থেকে বললাম, এতদিন তো নিজেই টাই বাঁধতেন, আজ আমাকে লাগবে কেন? এতদিন তো বউ ছিল না, এখন আছে। বউ থাকতেও আমি কেন টাই বাঁধবো? আমি ব্যস্ত, নিজে পড়ে নিন। বান্দা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আমার হাত টেনে দাঁড় করালো। আমি হতবাক, আমার চোখ যেন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। বললাম তো টাইটা বেঁধে দাও। কি করছেন? বাবুদের সামনে অ্যাটলিস্ট নিজেকে একটু সংবরণ করুন। ভদ্রভাবেই তো বললাম, তুমি শুনলে না। এখনো বলছি টাইটা বেঁধে দাও। এবার আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। ধাক্কা দিতে লাগলাম লোকটাকে। কি গন্ডারের মতো শরীর, এক চুলও নড়ল না। আমি হতবাক, নিজেকে যত ছাড়ানোর চেষ্টা করছি লোকটা ততই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। বেয়াদব লোক, একটা অসভ্য। এনার্জি লস কেন করছো? রাতে এনার্জিটা ইউজ করো কেমন? আমার কানের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলল। ওইদিকে বাবুই খিলখিল করে হাসছে। কি বুঝে হাসছে কে জানে। বাধ্য হয়ে টাইটা বেঁধে দিতে হচ্ছে, আর বেয়াদব লোকটা আমার পেটে কোমরে বাজেভাবে স্লাইড করেই যাচ্ছে। আমি চোখ গরম দেখাচ্ছি এবং লোকটা চোখ টিপ দিয়ে বাঁকা হাসি দিয়েই যাচ্ছে। যথাসম্ভব দ্রুত টাই বেঁধে তার থেকে দূরে সরে যেতে চাইলাম। লোকটা হুট করে আমার কপালে উষ্ণতার ছোঁয়া দিয়ে আমাকে ছেড়ে দিল। আমার বিষের মতো লাগছে ওনার ছোঁয়া। বাবুই আর তানিকে আদর করে আমাকে আসি বলে উনি বেরিয়ে পড়লেন। শামসু কাকাকে ডেকে বাবুদের দেখার দায়িত্ব দিয়ে আমি ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার ছেড়ে বসে আছি, চোখ থেকে অশ্রু ঝরা যেন থামছেই না। কেন আমার সাথেই এমন হলো? রাতুল যদি আজ বেঁচে থাকতো আমাকে এসব দেখতে হতো না। রাতুল যে আমার রক্তে মিশে আছে, এই লোকটাকে কিভাবে আমি মেনে নেব? ওর জায়গায় এই লোকটার সাথে সহবাস করা আমার পক্ষে সম্ভব নয়। পারবো না আমি। কিন্তু তানি, এই লোকের বিশ্বাস নেই, যদি তানির ক্ষতি করে। নিজেকে রক্ষিতার সমপর্যায়ে মনে হচ্ছে।